তো আজকের এই পর্বে আমরা চুম্বকত্বের উৎস সম্পর্কে জানব এবং প্রকৃতিতে কিভাবে চুম্বকত্ব আসলো বা এই পৃথিবীতে আমরা চুম্বকত্ব আসলে কিভাবে পেয়ে থাকি সেই সম্পর্কে একটু বিস্তারিত জানব। তো চুম্বকত্ব কিভাবে আসলো এটা জানার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে অ্যাটমের কাছে। কারণ হচ্ছে আমরা সকলেই জানি এই দুনিয়ার সকল কিছু অ্যাটম দ্বারা তৈরি। তো সেই অ্যাটমের মধ্যে কি থাকে, আমরা সহজভাবে ভাষায় যদি বলি তাহলে একটা অ্যাটমের মধ্যে থাকে হচ্ছে পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াস এবং এর চারপাশে ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তো আমাদের সিম্পলিসিটির জন্য আমরা একটা ইলেকট্রন বিবেচনা করে এই পুরো বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। তো আমরা ধরে নিব যে এই যে ইলেকট্রনটার গতির দিক হচ্ছে এই দিক বরাবর। আর চুম্বকত্ব মূলত ইলেকট্রনের দুই ধরনের গতির কারণে হয়ে থাকে। একটা হচ্ছে ইলেকট্রনের নিজস্ব গতি, যাকে আমরা স্পিন গতি বলে থাকি, আর একটা হচ্ছে ইলেকট্রন এই নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান অবস্থার কারণে চুম্বকত্ব সৃষ্টি হয়ে থাকে। এবার আমরা সকলে জানি ইলেকট্রন যেদিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে তার বিপরীত দিকে হচ্ছে কারেন্ট সৃষ্টি হয়। তাহলে ইলেকট্রনের গতির দিক যদি ক্লকওয়াইজ হয় তাহলে কারেন্টের দিক হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমরা কি বললাম এখানে, যে একটি ইলেকট্রন যখন তার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকবে তখন তার অপোজিট ডিরেকশানে কারেন্ট ফ্লো করবে। তো এবার প্রশ্ন হচ্ছে এখান থেকে কিভাবে চুম্বকত্ব বা চুম্বক জিনিসটা আসে। এর জন্য আমাদেরকে ম্যাক্সওয়েলের রাইট হ্যান্ড যে রুলটা আছে সেটা একটু অ্যাপ্লাই করতে হবে। তো ম্যাক্সওয়েলের যে রাইট হ্যান্ড রুল রয়েছে সেটার ক্ষেত্রে আমরা যদি আমাদের ডান হাতটা নিই, এই ডান হাতে যে 4 আঙ্গুল, এই 4 আঙ্গুলকে যদি আমরা কারেন্টের দিক বরাবর মুষ্টিবদ্ধ করি এবং এই থাম্ব বা বুড়ো আঙ্গুলটা যদি যেদিকে দিক করবে সেটাই হচ্ছে চুম্বকের দিক, ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। আর এই যে 4টা আঙ্গুল এটা হবে ডিরেকশন অফ কারেন্ট। তো আমি যদি এই কারেন্টের দিক অর্থাৎ কারেন্টের দিক তো এই বরাবর, আমরা কিন্তু ইলেকট্রনের দিক বিবেচনা করব না। ইলেকট্রন যেদিকে ঘূর্ণায়মান থাকবে তার বিপরীত দিকে কারেন্ট ফ্লো করবে এবং কারেন্টের যেদিকে ফ্লো করবে সেই বরাবর যদি আমরা এই 4টা আঙ্গুল মুষ্টিবদ্ধ করি এবং বুড়ো আঙ্গুল যে দিক বরাবর যাবে সেটাই হচ্ছে সেই দিক বরাবর হচ্ছে এখানে চুম্বক ক্ষেত্র বা চুম্বক সৃষ্টি হবে। তো এই যে এই ইলেকট্রনটার ক্ষেত্রে চুম্বক কোন দিক বরাবর হবে, উপরের দিক বরাবর। তো এখানে উপরের দিক বরাবর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট সৃষ্টি হবে। আর এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থেকে মূলত আমরা ম্যাগনেটিক ফ্লাক্স পেয়ে থাকি, যা ছোট ম্যাগনেটের মতো কাজ করবে। আর এটি হচ্ছে সোর্স অফ ম্যাগনেটিজম। আর আমরা মূলত পৃথিবীতে যত ম্যাগনেট দেখতে পাই সেটা মূলত এই যে ইলেকট্রনের ঘূর্ণন এবং ইলেকট্রন এই নিউক্লিয়াসের চারপাশে যে এই ঘূর্ণনের ফলে হয়ে থাকে। তো আমরা বলতে পারি যে প্রতিটা অ্যাটমেই ছোট ম্যাগনেটের মতো কাজ করে। অর্থাৎ ইলেকট্রন অ্যাঙ্গুলার মোশনে যখন রোটেট করে তখন সেখানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট জেনারেট হয়। এখন আমাদের মনে একটা ইম্পর্ট্যান্ট কোয়েশন আসতে পারে যে অ্যাটমের মধ্যে যদি একের অধিক ইলেকট্রন থাকে তখন কি ঘটবে। তো এখানে তো আমরা একটা ইলেকট্রন বিবেচনা করে দেখলাম যে একটা ইলেকট্রন যেদিকে ঘূর্ণায়মান থাকে তার বিপরীত দিকে কারেন্ট ফ্লো করে এবং কারেন্টের দিক বরাবর যখন আমরা রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি তখন এই যে বুড়ো আঙ্গুলের দিক যেদিকে হয় সেদিকে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট সৃষ্টি হয় এবং সেখানে ছোট একটা ম্যাগনেট উৎপন্ন হয়। এখন এই ইলেকট্রনটা যদি একের অধিক হয়, কারণ একটা অ্যাটমের মধ্যে তো একটা ইলেকট্রন থাকে না, একের অধিক ইলেকট্রন থাকতে পারে, তো সেই ক্ষেত্রে কি ঘটবে। এখন আমরা অ্যাটমকে দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। প্রথম ক্যাটাগরি হচ্ছে যেখানে দুইটা ইলেকট্রন আছে বা জোড় সংখ্যক ইলেকট্রন আছে, 2, 4, 6, 8 এরকম জোড় সংখ্যক ইলেকট্রন থাকে। এবং আরেকটা ক্যাটাগরি হচ্ছে বেজোড় সংখ্যক ইলেকট্রন থাকে, 3, 7, 9 এরকম যদি বেজোড় সংখ্যক ইলেকট্রন থাকে তখন কি ঘটবে। তো প্রথম ক্যাটাগরি হচ্ছে জোড় সংখ্যক ইলেকট্রন যদি থাকে তখন আমরা কি করতে পারি, এখানে কিভাবে ম্যাগনেটটা উৎপন্ন হয়। তো প্রথমে আমরা এখানে দুইটা ইলেকট্রন দিব বা 4টা বা 6টা যে কোনো। তো আমরা প্রথমে জোড় সংখ্যক ইলেকট্রন দিব। তো একটা ইলেকট্রন হচ্ছে ক্লকওয়াইজ ঘুরতেছে আর একটা ইলেকট্রন আমরা দিব যেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। তো এই ক্ষেত্রে
প্রথম যে ইলেকট্রনটা আমরা বিবেচনা করলাম এটার যে ইলেকট্রনের দিক সেটা হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে কারেন্ট কোন দিকে উৎপন্ন হবে? কারেন্ট উৎপন্ন হবে হচ্ছে তার বিপরীত দিকে, এই দিক বরাবর। তো এই ক্ষেত্রে আমরা যদি রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি তাহলে এটার যে দিক হবে বা ম্যাগনেট যে উৎপন্ন হবে সেটা হচ্ছে উপরের দিকে, অর্থাৎ এই দিক বরাবর আমরা ধরে নিলাম। এবার এই ইলেকট্রনের ক্ষেত্রে যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তো সেই ক্ষেত্রে কারেন্ট উৎপন্ন হবে ক্লকওয়াইজ, এই দিক বরাবর আই উৎপন্ন হবে। তো আয়ের দিক যদি আমরা এভাবে ধরি এবং রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে এই যে বুড়ো আঙুলটা তার নিচের দিকে, অর্থাৎ একটা হচ্ছে উপরের দিক নির্দেশ করতেছে আর একটা হচ্ছে নিচের দিক, অর্থাৎ এই বরাবর নির্দেশ করতেছে। তো এই যে ঘূর্ণনের ফলে একটা উপরের দিক ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হচ্ছে, আবার নিচের দিকে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট সৃষ্টি হচ্ছে। তো সেই ক্ষেত্রে এরা একে অপরকে ক্যান্সেল আউট করে দিবে, উপরের দিক এবং নিচের দিক একে অপরকে ক্যান্সেল আউট করে দিবে। তো সেই ক্ষেত্রে যে আমরা নেট ফ্লাক্স পাবো বা নেট ডাইপোল মোমেন্ট পাবো সেটা হচ্ছে 0 আসবে। তো এই ঘটনাটা মূলত ঘটে থাকে হচ্ছে উড বা কাঠ, প্লাস্টিক, কাঁচ এই সকলের ক্ষেত্রে, অর্থাৎ এইসব পদার্থের ক্ষেত্রে আমরা দেখব যে ইলেকট্রনটা দুইটা ইলেকট্রন বা চারটা ইলেকট্রন জোড় সংখ্যক ইলেকট্রন থাকে এবং জোড় সংখ্যক ইলেকট্রনের মধ্যে যে নেট ডাইপোল মোমেন্ট বা নেট ফ্লাক্সটা আমরা পাই চুম্বক ক্ষেত্রের জন্য সেটা 0 আসে, এবং 0 আসার কারণে এটার মধ্যে কোনো চুম্বকত্ব আমরা দেখতে পাই না। তো এবার আমরা আরেকটা সিনারি নিয়ে কথা বলবো, সেখানে বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকবে। তো বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকলে তখন কি করবে? তো আমরা ধরে নিলাম এখানে বিজোড় সংখ্যক ইলেকট্রন আছে, অর্থাৎ 3টা ইলেকট্রনের কথা বিবেচনা করব। তো এখানে প্রথম ইলেকট্রনটার দিক আমরা ধরে নিব এই যে এই দিক বরাবর, সেকেন্ড যে ইলেকট্রনটা সেটার দিক হচ্ছে এই দিক বরাবর, এবং থার্ড যে ইলেকট্রনটা আছে সেটার দিক হচ্ছে এই দিক বরাবর। হ্যাঁ, তো এক্ষেত্রে দেখা যায় যে প্রথম যে ইলেকট্রনটা এটার যে ঘূর্ণনশীল, এই ঘূর্ণনশীলের ফলে যে কারেন্ট উৎপন্ন হবে তার বিপরীত দিকে, ইলেকট্রনের দিকের বিপরীত দিকে কারেন্ট উৎপন্ন হয়। এবং এখানে যদি আমরা রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি তাহলে ম্যাগনেটিক যে ডাইপোল মোমেন্ট সেটা উৎপন্ন হবে উপরের দিকে, অর্থাৎ এই যে এই দিক বরাবর। এবার আমরা সেকেন্ড ইলেকট্রনের দিকে যদি তাকাই তখন আমরা দেখব যে এর দিক হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এর যে কারেন্টের দিক হবে এটা হচ্ছে ক্লকওয়াইজ। এবং এটার মধ্যে যদি রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি তো সেক্ষেত্রে আমরা দেখব এটার দিক হবে নিচের দিকে। তো আমরা এটা নিচের দিকে দিলাম, এবার সেমভাবে এটার দিকেও তো এটার মতোই, তাহলে এরও দিক হবে নিচের দিকে। তো খেয়াল করলে দেখব যে উপরের দিকে হচ্ছে একটা ইলেকট্রন এবং নিচের দিকে হচ্ছে 2টা ইলেকট্রন, অর্থাৎ এখানে যে ডাইপোল মোমেন্ট সৃষ্টি হবে সেটা হচ্ছে নিচের দিকে বেশি, উপরের দিকে কম। তো বেশি এবং কমের মধ্যে অবশ্যই এটা 0 হবে না, নেট ফ্লাক্স 0 হবে না, নেট ফ্লাক্স এখানে নট ইজ ইকুয়াল টু 0 হবে। তো আমরা এখানে কি বলতে পারি যে আমরা এমন একটা অ্যাটম নেব যার ভিতরে আনইভেন বা বিজোড় সংখ্যক ইলেকট্রন রয়েছে, যার নেট ডাইপোল মোমেন্ট নট ইজ ইকুয়াল টু 0। তো সেই ক্ষেত্রে যে অ্যাটমটা আমরা নিলাম সেই অ্যাটমটা হচ্ছে ম্যাগনেটিজম প্রপার্টিকে শো করবে। আর যার ভিতরে ইভেন নাম্বার অফ ইলেকট্রন রয়েছে, অর্থাৎ জোড় সংখ্যক ইলেকট্রন রয়েছে, তার নেট ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু 0 হবে। তো সেই অ্যাটম ম্যাগনেটিজম প্রপার্টিকে শো করবে না। তো এটার উদাহরণ কি হতে পারে? আয়রন বা ফেরোম্যাগনেটিক। তো ওই ব্যাপারে আমরা পরে কথা বলবো। তো আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি। তো এবার আমরা ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলবো, যে বিভিন্ন পদার্থ কীরূপ আচরণ করে। তো ম্যাটেরিয়ালস 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে চুম্বকত্বের দিক থেকে ম্যাটেরিয়ালস 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ন্যাচারালি ম্যাগনেট বা পার্মানেন্ট ম্যাগনেট, অর্থাৎ এমন একটা পদার্থ যার ভিতরে আগে থেকেই ম্যাগনেটিক যে বৈশিষ্ট্যগুলো সেটা রয়েছে, এবং আরেকটা হচ্ছে ন্যাচারালি নন ম্যাগনেট, অর্থাৎ এমন একটা পদার্থ যেটার ভিতরে কোনো ম্যাগনেটই থাকে না। আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট, অর্থাৎ আমরা চাইলে একটা ম্যাগনেট যেটা হচ্ছে ম্যাগনেটের মতো কাজ করবে না, মানে আগে থেকেই ন্যাচারালি কোনো ম্যাগনেট নাই, কিন্তু ইচ্ছা করলে ওইটাকে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে ওই পদার্থটাকে ম্যাগনেটের মতো আচরণ করতে দেখব। তাহলে আমরা ম্যাটেরিয়ালস কয় ধরনের বুঝলাম? 3 ধরনের। তো ফার্স্টটা হচ্ছে ন্যাচারালি ম্যাগনেট, যেটা হচ্ছে দুনিয়াতে শুরু থেকেই ছিল, এটার ভিতরে ম্যাগনেট এটাকে আমরা বলতে পারি পার্মানেন্ট ম্যাগনেট। তো আমরা জানি যে যদি ডাইপোল মোমেন্ট সৃষ্টি হয় তো সেক্ষেত্রে ম্যাগনেটিক যে বৈশিষ্ট্য সেটা আমাদেরকে শো করে। তো এই ন্যাচারালি ম্যাগনেটের ক্ষেত্রে আমরা যে পদার্থটা বিবেচনা করব, একটা পদার্থ নিব
তো এই যে মেটালস বা পদার্থ নিলাম, এটা হচ্ছে কঠিন মেটালস, কঠিন পদার্থ। তো সেই ক্ষেত্রে এটার ভিতরে আমরা যে অ্যাটমগুলো দেখতে পাবো, সেই অ্যাটমগুলো আগে থেকেই যে ডাইপোল মোমেন্ট, সেই ডাইপোল মোমেন্ট তৈরি করে রাখে এবং তাদের যে দিকটা সেটা একই দিকে হয়, একই দিকে অ্যালাইন করা থাকে। তো আমরা খেয়াল করলে দেখব যে এই যে একটা মেটালস আমরা নিলাম, সেই মেটালসের ভিতরে যে অ্যাটমগুলো থাকবে, সেই অ্যাটমগুলোর মধ্যে আগে থেকে, শুরু থেকেই এটার ভিতরে যে ডাইপোল মোমেন্ট সেটা তৈরি থাকে। অর্থাৎ এখানে আমরা একটা সাউথ এবং নর্থ পোল দেখতে পাবো। তো আমরা ধরে নিব যে এখানে যেহেতু আগে থেকেই এই ডাইপোল মোমেন্ট তৈরি করা থাকে, তো সেক্ষেত্রে সাউথের দিক থেকে যে ফ্লাক্সগুলো, চুম্বক ফ্লাক্সগুলো, সেগুলো প্রবেশ করবে এবং এই নর্থের দিক থেকে চুম্বক ফ্লাক্সগুলো বেরিয়ে যাবে। অর্থাৎ এই মেটালটা চুম্বকত্ব প্রদর্শন করবে। তো যেহেতু এইসব পদার্থের ক্ষেত্রে আগে থেকেই এই যে অ্যাটমগুলা একটা ডিরেকশনে থাকে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ইউনিডিরেকশনাল ডাইপোল মোমেন্ট। অর্থাৎ আমরা বলতে পারি এই যে এই স্ল্যাবটা বা এই মেটালসটা রয়েছে, এই মেটালসের ভিতরে যতগুলো অ্যাটম রয়েছে, সেই অ্যাটমগুলোর ভিতরে ছোট ছোট ডাইপোল মোমেন্ট এক্সিস্ট করা আছে এবং এই ডাইপোল মোমেন্টগুলো ছোট ছোট চুম্বক তৈরি করে এবং একত্রে একটা বড় চুম্বক সৃষ্টি করে। অর্থাৎ এই ম্যাটেরিয়ালসের ভিতরে অলরেডি ম্যাগনেট মজুত করা আছে এবং ফ্লাক্স লেফট সাইড থেকে এন্টার করে রাইট সাইড দিয়ে যদি বের হয়ে যায়, তো সেক্ষেত্রে ম্যাটেরিয়ালের রাইট সাইড নর্থের মতো কাজ করবে এবং লেফট সাইড সাউথের মতো কাজ করবে। আর যেহেতু সকল ডাইপোল মোমেন্ট একই ডিরেকশনে অ্যালাইন থাকে, সেজন্য নেট ফ্লাক্স মিলে নর্থ এবং সাউথ পোল বানায়। তো এটার এক্সাম্পল আমরা কি বলতে পারি, ম্যাগনেটাইট, লোডস্টোন ইত্যাদি। তো এই ম্যাটেরিয়ালসের মধ্যে আরেক ধরনের রয়েছে ম্যাটেরিয়ালস, সেটা হচ্ছে ন্যাচারালি নন ম্যাগনেট। তো এটা কিভাবে কাজ করে, এখানে আমরা যে মেটালটা নিব, সেই মেটালের ভিতরে যে অ্যাটমগুলা থাকবে, সেই অ্যাটমগুলা আগে থেকেই কোনো ডাইপোল মোমেন্ট সৃষ্টি করে রাখবে না। তো এই ন্যাচারালি নন ম্যাগনেটগুলো কীভাবে তৈরি হয়, আমরা এই যে এখানে বলছিলাম না যে জোড় সংখ্যক যদি ইলেকট্রন থাকে, তো সেই ক্ষেত্রে নেট ফ্লাক্স কী হয়ে যায়, জিরো হয়ে যায় এবং সেটা ম্যাগনেটের মতো কাজ করে না। তো এই যে এই অবস্থাটা, সেই অবস্থাটার জন্য মূলত এই যে ন্যাচারালি নন ম্যাগনেট যে পদার্থগুলো, এইগুলা এটার মতো থাকে। অর্থাৎ ইলেকট্রনগুলা কিন্তু ঠিকই ঘুরতেছে, এখানে ইলেকট্রনগুলো ঘুরতেছে না, এই পজিটিভ চার্জ, এমন না যে ইলেকট্রনগুলো এখানে স্থির। তো যেহেতু ইলেকট্রন ঘুরতেছে, তো সেহেতু এখানে কি তৈরি হচ্ছে, কারেন্ট তৈরি হচ্ছে। আর যেহেতু কারেন্ট তৈরি হচ্ছে, তো অবশ্যই এখানে চুম্বকত্ব বা চুম্বকের ধর্মগুলোও তৈরি হচ্ছে, বা যে ডাইপোল মোমেন্ট সেগুলোও তৈরি হচ্ছে। কিন্তু এখানে কেন আমরা দেখব যে এগুলো ম্যাগনেট না, নন ম্যাগনেট, কারণ হচ্ছে এখানে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলোর নেট ফ্লাক্স জিরো হয়ে যায়। অর্থাৎ এখানে জোড় সংখ্যক ইলেকট্রন থাকার কারণে একে অপরের ফ্লাক্সগুলো একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এটা ম্যাগনেটের মতো কাজ করে না। আর এগুলোর উদাহরণ হচ্ছে প্লাস্টিক, কাঠ, গ্লাস, এগুলো। তো যেহেতু এই দুনিয়ার সব কিছুর মধ্যে, সব অ্যাটমের ক্ষেত্রেই ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, তাহলে সব পদার্থই কি ম্যাগনেটের মতো আচরণ করার কথা। কিন্তু সব পদার্থই কেন ম্যাগনেটের মতো আচরণ করে না, কারণ একটাই, সেখানে নেট ডাইপোল মোমেন্ট কতটুকু সেটা দেখতে হবে। যদি নেট ডাইপোল মোমেন্ট জিরো হয়ে যায়, তো সেটা ম্যাগনেটের মতো আচরণ করবে না। আর যদি নেট ডাইপোল মোমেন্ট জিরো না হয়, তো সেই ক্ষেত্রে সেটা ম্যাগনেটের মতো কাজ করবে। তো এই ন্যাচারালি নন ম্যাগনেটকে আমরা ম্যাগনেটাইজ করতে পারবো না। এখন ম্যাগনেটাইজ করতে পারার, ম্যাগনেটাইজ করতে না পারা, এটা কি, এটা আমরা 3 নম্বর যে পয়েন্টটা আছে সেটা দেখলে বুঝতে পারবো। এটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ম্যাগনেট। তো আর্টিফিশিয়াল ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে কি ঘটে, আর্টিফিশিয়াল ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা সেম নন ম্যাগনেটের মতোই, অর্থাৎ এটার ভিতরে যে অ্যাটমগুলো থাকে এটার মতোই থাকে। কিন্তু এই দুইটার মধ্যে কি পার্থক্য, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই ম্যাগনেটাইজ করতে পারি না, এটাকে ম্যাগনেটাইজ করতে পারি। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমরা যদি এই যে পদার্থটা আছে, ম্যাটেরিয়ালটা আছে, এটাকে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, অর্থাৎ নর্থ এবং সাউথ
এটা দ্বারা বোঝায় যে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এই ফিল্ডের মধ্যে এই পদার্থটা নিয়ে গিয়ে আমরা রাখবো। তো যদি এটা রাখি তো সেক্ষেত্রে এটা ম্যাগনেটের মতো আচরণ করবে। কিন্তু এই যে ন্যাচারালি নন ম্যাগনেটটাকে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি সেক্ষেত্রে এটা ম্যাগনেটের মতো আচরণ করবে না, চুম্বকের মতো আচরণ করবে না। এটাই হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। আর এই যে চুম্বকের মতো আচরণ করবে বা করবে না, এটাই হচ্ছে ম্যাগনেটাইজ করতে পারা আর ম্যাগনেটাইজ করতে না পারা। অর্থাৎ আর্টিফিশিয়াল ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে এটা ম্যাগনেটের মতো আচরণ করবে, আর এটাকে রাখলে এটা ম্যাগনেটের মতো আচরণ করবে না। এটার উদাহরণ হচ্ছে কাঠ, প্লাস্টিক, কাঁচ এগুলো, আর এটার উদাহরণ হচ্ছে আয়রন বা লোহা বা এই ধরনের যে পদার্থগুলো আছে সেগুলো। তো এটাকে কি করা যায়, ম্যাগনেটাইজ করা যায়। তো এটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলে এখানে সাউথ পোল এবং এখানে নর্থ পোল সৃষ্টি হবে, অর্থাৎ একটা ম্যাগনেটের মতো কাজ করবে। তো এটা বইয়ের মধ্যে আর্টিফিশিয়াল কথাটা নাই, আমরা বোঝার জন্য যে এই যে ন্যাচারালি যে ম্যাগনেট বা পার্মানেন্ট ম্যাগনেট আর আর্টিফিশিয়াল ম্যাগনেটের মধ্যে পার্থক্যটা এটা বোঝার জন্য আমরা আর্টিফিশিয়াল কথাটা ব্যবহার করছি। বইয়ের মধ্যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালই দেওয়া আছে, তো এটা কোনো জটিল বিষয় না। তো এক্ষেত্রে দেখা যায় যে যেগুলোকে আমরা ম্যাগনেটাইজ করতে পারি অর্থাৎ ম্যাগনেটের মতো আচরণ করাতে পারি, যদিও এটার ভিতরে কোনো আগে থেকে ডাইপোল মোমেন্ট সৃষ্টি করা নাই, কিন্তু আমরা এটার ভিতরে ডাইপোল মোমেন্ট সৃষ্টি করতে পারি। তো সেই ক্ষেত্রে আর্টিফিশিয়াল ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আবার 5 ধরনের হয়। 5 ধরনের কি হয়ে থাকে, এগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিক। প্রথম হচ্ছে ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টিফেরোম্যাগনেটিক, আর একটা হচ্ছে ফেরিম্যাগনেটিক। তো এই সবগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে। তো এই আর্টিফিশিয়াল ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের জন্য একটা ইম্পর্টেন্ট টার্ম আমরা নিয়ে আসবো, সেটা হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। তো প্রথমে আমরা সাসেপ্টিবিলিটি সম্পর্কে একটু জানবো, তারপর আমরা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কি সেই সম্পর্কে জানবো। তো এখানে সাসেপ্টিবিলিটি শব্দটির বাংলা অর্থ হলো সংবেদনশীলতা বা সেন্সিটিভ কোনো বিষয়। তো সাসেপ্টিবিলিটি মানে মূলত এমন কিছু যা সহজে প্রভাবিত হয় বা সংবেদনশীল হয় বাইরের কোনো প্রভাবের দ্বারা। তার মানে আমরা এখানে বলতে পারি সাসেপ্টিবিলিটি মানে হচ্ছে অ্যাফেক্টেড বাই সামথিং বা সেন্সিটিভ টুয়ার্ডস সামথিং। অর্থাৎ সাসেপ্টিবিলিটি মানে হচ্ছে কোনো কিছুর প্রতি সেন্সিটিভ হওয়া, যে কোনো কিছু হতে পারে। তো এই সাসেপ্টিবিলিটি বোঝার জন্য আমি যদি একটা উদাহরণ দিই তাহলে আমরা বলতে পারি যে ইফ সামন হ্যাজ এ হাই সাসেপ্টিবিলিটি টু কোল্ড, মানে হচ্ছে সে সহজেই ঠান্ডা লাগায় আক্রান্ত হয়। তো কোনো কিছুর উপরে নির্ভরশীল হয়ে পড়া বা সেন্সিটিভ কিছু বোঝানো বা এফেক্টেড হয়ে পড়া, সেটাকে বলা হয় সাসেপ্টিবিলিটি। তো কোনো বস্তু যদি চৌম্বক ক্ষেত্রে সাসেপ্টিবিলিটি দেখায় মানে সেটি সহজেই চৌম্বক হয়। এবার তুমি যদি বলো আমি ওর প্রতি দুর্বল, তার ইংরেজি তুমি বলতে পারো যে আই এম ইমোশনালি সাসেপ্টিবল টু হিম। তো ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি এর ডেফিনেশন আমরা বলতে পারি ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি হলো কোনো পদার্থ কতটা সহজে চৌম্বক হয়ে ওঠে তার একটি মাপ বা পরিমাপ। যখন কোনো পদার্থের উপর বাইরের চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয় তখন পদার্থটি চৌম্বক হয়ে ওঠে। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি এই প্রক্রিয়াটির শক্তি বা প্রতিক্রিয়ার পরিমাণকে নির্দেশ করে। আবার এভাবে বলতে পারি যে যখন কোনো বস্তুকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা রাখি তখন সেটি কতটা চৌম্বকীয় হয়ে ওঠে সেটি বোঝায় চৌম্বক সাসেপ্টিবিলিটি। আর এই চৌম্বক সাসেপ্টিবিলিটিকে আমরা এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করি। এটাকে ইংলিশে এভাবে লিখে CHI। এটাকে অনেকে বলে চাই, অনেকে বলে কাই। তো আমরা এটাকে কাই হিসেবে বলবো। তো কাই ইজ ইকুয়াল টু হচ্ছে M ডিভাইডেড বাই H। তো এখানে M কি আর H কি। তো এই কায়ের দুইটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ম্যাগনেটিউড আর একটা হচ্ছে পোলারিটি। তো এই ম্যাগনেটিউড আমাদেরকে কি বলে, এই ম্যাগনেটিউড বলে যে কোনো ম্যাটেরিয়ালকে যখন আমরা চুম্বক ক্ষেত্রে রাখি তো এই ম্যাটেরিয়াল কত বেশি স্ট্রংলি ইনফ্লুয়েন্স হয় সেটা নির্দেশ করে এই ম্যাগনেটিউড দ্বারা। আর পোলারিটি হচ্ছে ডিরেকশন নির্দেশ করে, ম্যাগনেটাইজেশনের যে ডিরেকশনটা সেটা এই পোলারিটি দ্বারা আমরা নির্ধারণ করি।
তো এবার আমাদের প্রশ্ন হতে পারে যে এই যে ম্যাগনেটাইজেশন বললাম যে কতটুকু ম্যাগনেটাইজেশন করতে পারে, সেটাকে আমরা ম্যাগনেটিউড বলি, কত বেশি ম্যাগনেটাইজেশন করতে পারে। তো এই ম্যাগনেটাইজেশনটা মূলত কি, এবার আমরা একটা চিত্রের মাধ্যমে দেখব যে আমরা একটা নর্থ এবং সাউথ চৌম্বক ক্ষেত্র নিব। এটার মধ্যে যে ধরে নিলাম এটা হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। তো এটা একটা চৌম্বক ক্ষেত্র যার এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। তো আমরা এটাকে একটু এভাবে লিখতে পারি। তো এই চৌম্বক ক্ষেত্রের ভিতরে আমরা একটা ম্যাটেরিয়াল দিব, আর সেই ম্যাটেরিয়ালটা হবে এই যে আমরা আর্টিফিশিয়াল যে ম্যাগনেট পড়ছি সেই রকম একটা ম্যাটেরিয়াল আমরা এখানে দিব। তো এই ম্যাটেরিয়ালকে যখন আমরা চৌম্বক ক্ষেত্রে স্থাপন করব তখন আমরা স্বাভাবিকভাবে যখন দেখব যে আর্টিফিশিয়াল ম্যাগনেটিক সেগুলোর ক্ষেত্রে এটার ভিতরে যে অ্যাটমগুলো থাকে সেই অ্যাটমের মধ্যে কোনো ডাইপোল মোমেন্ট সৃষ্টি হয় না। কিন্তু যখনই এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি তো সেই ক্ষেত্রে ম্যাগনেট ফিল্ডের মধ্যে রাখার সাথে সাথে এখানে ডাইপোল মোমেন্ট সৃষ্টি হয়ে যায়। তো এখানে আমরা এইচ নামের একটা পার্ট দেখতে পাবো। এইচটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক ফিল্ডের যে তীব্রতা সেটা নির্দেশ করে এইচ দ্বারা। তো এইচটা আমাদের কি বলে, এইচটা বলে যে কতটুকু স্ট্রং এক্সটার্নাল ফিল্ড আমরা এখানে দিব। এইচের মান যত বেশি হবে তত স্ট্রং এই ফিল্ডের মানটা হবে, এবং এইচের মান যদি কম হয় তাহলে এটা কম স্ট্রং একটা ফিল্ড হবে। তো যত বেশি এইচের মানটা বেশি হবে সেই ক্ষেত্রে যে ম্যাগনেটাইজেশন বা এই যে ডাইপোল মোমেন্ট সৃষ্টি হচ্ছে না, এই ডাইপোল মোমেন্টগুলো বেশি বেশি সৃষ্টি হবে, অনেক বড় বড় হবে এটা। আর যদি এটা যদি কম হয় তাহলে বোঝা যাবে এইচের তীব্রতা কম। তো এই যে আমরা এই ম্যাগনেটের ভিতরে এই ম্যাটেরিয়ালটাকে রাখলাম ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির মধ্যে। তো সেই ক্ষেত্রে এখানে যে ডাইপোল মোমেন্টগুলো সৃষ্টি হলো, এই ডাইপোলগুলো সৃষ্টি হওয়ার যে প্রসেসটা, তো এটার তো একটা নাম দিতে হবে। তো এখানে যে ডাইপোলগুলো ইনডিউসড হলো তো এটার যে নাম সেটাকেই বলা হয় ম্যাগনেটাইজেশন, যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। তাহলে ম্যাগনেটাইজেশনকে আমরা কী দ্বারা প্রকাশ করব, যাকে আমরা চুম্বকত্ব বলি বাংলাতে। আমরা এম ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর মান, এম ভেক্টর দ্বারা প্রকাশ করি। তো এই যে চুম্বকত্ব বা ম্যাগনেটাইজেশন এটা হচ্ছে ডিরেক্টলি ডিপেন্ড করে অ্যাপ্লাইড ফিল্ড ইন ইন্টেন্সিটি অর্থাৎ এইচ এর উপর। তো এই ম্যাগনেটাইজেশন এমটা ডিরেক্ট প্রপোর্শনাল বা সমানুপাতিক হচ্ছে এইচ। তো এখানে এটা দ্বারা কি বোঝায়, আমরা যত বেশি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব তত বেশি ম্যাগনেটাইজেশন হবে। তো এখানে এই যে ম্যাগনেটাইজেশনগুলো অর্থাৎ ডাইপোল মোমেন্টগুলো সৃষ্টি হচ্ছে, এই এইচের মান যত বেশি হবে এখানে এম এর মান তত বেশি হবে, অর্থাৎ ম্যাগনেটাইজেশন তত বেশি হবে, ম্যাগনেটিক ডাইপোল তত বেশি সৃষ্টি হবে। তো এখানে এই যে সমানুপাতিক চিহ্নটা আছে, তো এই সমানুপাতিক চিহ্ন আমরা উঠায় দেব। তো উঠায় যদি সমান চিহ্ন দিই তো সেক্ষেত্রে একটা সমানুপাতিক ধ্রুবক আসে আমরা জানি। তো এই ক্ষেত্রে যে ধ্রুবকটা আমরা দিব সেটাই হচ্ছে কাই বা সাসেপ্টিবিলিটি, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। তো এই যে ফর্মুলাটা আমরা লিখলাম এম ইজ ইকুয়াল টু কাই এইচ, এটা হচ্ছে ম্যাগনেটাইজেশনের ফর্মুলা। দিস ইজ দ্য ফর্মুলা of magnetization। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা ম্যাগনেটাইজেশনের জন্য। তো এই ফর্মুলা সিম্পলি আমাদেরকে বলে যে কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তো যে কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলতে আমরা যে আর্টিফিশিয়াল ম্যাগনেটিক ম্যাটেরিয়ালগুলো রয়েছে যার মধ্যে আগে থেকে কোনো ডাইপোল মোমেন্ট থাকে না, কিন্তু যখন আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি সেক্ষেত্রে ডাইপোল মোমেন্ট সৃষ্টি হয়, সেই ম্যাটেরিয়ালগুলো যদি আমরা নিই এবং এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ম্যাগনেটাইজ করি তো এটার ভিতরে যে ম্যাগনেটিক ডাইপোল ইনডিউস হবে তো সেটা ডিপেন্ড করবে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এইচ এবং সাসেপ্টিবিলিটি এই কায়ের উপরে। তো এম ইজ ইকুয়াল টু হবে কাই এইচ। তো এখান থেকে আমরা এই কায়ের মানটা কীভাবে পাই, কাই ইজ ইকুয়াল টু হচ্ছে এই এইচ এই সাইডে আসবে, তাহলে এম ডিভাইডেড বাই এইচ। তো এই যে ফর্মুলাটা আমরা লিখলাম কাই ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এইচ, এটা হচ্ছে ম্যাগনিটিউড অফ সাসেপ্টিবিলিটি। তো
তো এই কাই সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তী আমরা যখন প্রশ্নগুলো সমাধান করব সেই ক্ষেত্রে। তো এবার আমরা একটা প্রশ্ন সমাধান করব। আশা করি এই কাই সম্পর্কে আমরা একটু হলেও বুঝতে পারছি। এই কাইটা মূলত কি? কাইটা হচ্ছে সংবেদনশীল কিছু একটা, অর্থাৎ অ্যাফেক্টেড বাই সামথিং। আমরা যদি এখানে ম্যাগনেট দেই তাহলে আমরা এই সামথিংয়ের জায়গায় যদি ম্যাগনেট দেই তাহলে অ্যাফেক্টেড বাই ম্যাগনেট বা সেন্সিটিভ টুয়ার্ডস ম্যাগনেট। আর যদি আমরা অন্যভাবে বলি, অন্য কিছু বলি, তো সেক্ষেত্রে অন্য যে কোনো কিছুর উপর যদি সংবেদনশীল কিছু বোঝায় তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এই সাসেপ্টিবিলিটি। তো এখানে আমরা একটা প্রশ্ন সমাধান করব যে কোনো মাধ্যমে প্রবেশতা ও সংবেদ্যতার মধ্যে সম্পর্ক স্থাপন করো। তো এই প্রশ্নটা সমাধান করার জন্য প্রথমে আমরা যে কথাগুলো আগে বলছি সে কথাগুলো লিখে নিব যে সাসেপ্টিবিলিটি কী এবং কিভাবে উৎপন্ন হয়। তো কঠিন পদার্থকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে পদার্থটি চুম্বকিত বা ম্যাগনেটাইজ হয় বা হতে দেখা যায়। তো পদার্থের অভ্যন্তরে চুম্বক ভ্রামকের আবেশ ঘটে। চুম্বক ভ্রামক মানে হচ্ছে এই যে আমরা ডাইপোল পড়ছি না, ওইটা। কঠিন পদার্থের অভ্যন্তরে একক আয়তনে উৎপন্ন চুম্বক দ্বিমেরু ভ্রামকের সংখ্যাকে কী বলা হয়? চুম্বকায়ন বলা হয় বা ম্যাগনেটাইজেশন বলা হয়। তো চুম্বকায়ন একটি ভেক্টর, একে আমরা এম ভেক্টর দ্বারা প্রকাশ করি। তো চুম্বক পদার্থকে গুণগত বৈশিষ্ট্য পরিমাপের জন্য একটি প্যারামিটার বিবেচনা করা হয়, একে চুম্বক সংবেদ্যতা বা সাসেপ্টিবিলিটি কাই বলে। তো চুম্বকায়নের মাত্রা এম এবং প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের তীব্রতা এইচ এর অনুপাত দিয়ে সংবেদ্যতা সংজ্ঞায়িত করা হয়। তাহলে কাই ইকুয়াল টু আমরা লিখতে পারি এম ডিভাইডেড বাই এইচ। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। তাহলে প্রযুক্ত চুম্বক ক্ষেত্র এইচ ভেক্টরের দরুন মাধ্যমের ভিতরে চুম্বক আবেশ বা চুম্বক ফ্লাক্স ঘনত্ব ভি ভেক্টর। তো এই চুম্বক ফ্লাক্স ঘনত্ব কি? এই চুম্বক ফ্লাক্স ঘনত্ব হচ্ছে এই যে আমাদের এখানে আমরা এইচ বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি দিলাম, এর কারণে আমরা ফ্লাক্স পাবো। একক আয়তনের মধ্য দিয়ে কতটুকু ফ্লাক্সের রেখাগুলো গমন করতেছে এবং বাইরে বেরিয়ে আসতেছে, এইটার হিসাবের উপর আমরা এই বি এর মানটা নির্ধারণ করি। বি মানে হচ্ছে এখানে ফ্লাক্স ঘনত্ব বি, হ্যাঁ। আর এই ফ্লাক্স ঘনত্ব এবং এইচের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে বি ভেক্টর ইজ ইকুয়াল টু মিউ নট এইচ ভেক্টর প্লাস এম ভেক্টর। তো এইচ ভেক্টর হচ্ছে তীব্রতা আর এম ভেক্টর হচ্ছে আমাদের ম্যাগনেটাইজেশন। তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। তো এখানে আমি 1 ও 2 নং সমীকরণটা লিখে নিলাম। এবার 1 নং হতে আমরা কি লিখতে পারি? এই এম এর মানটা বের করতে পারি। এম ইজ ইকুয়াল টু কি? কাই এইচ ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি 1 নং হতে এম ভেক্টর ইজ ইকুয়াল টু কাই এইচ ভেক্টর। তো এই এম এর মানটা যদি আমরা 2 নং সমীকরণে বসাই তাহলে আমরা লিখতে পারি বি ভেক্টর ইজ ইকুয়াল টু মিউ নট। তো এই এম এর পরিবর্তে লিখব কাই এইচ ভেক্টর। তাহলে হবে এইচ ভেক্টর প্লাস কাই এইচ ভেক্টর। তাহলে এইচ ভেক্টর যদি আমরা কমন নিই, এখানে থাকবে 1 প্লাস কাই এইচ ভেক্টর, হ্যাঁ। এইচ ভেক্টর আমরা কমন নিলাম। তো এবার এখানে আমরা লিখতে পারি মিউ এইচ ভেক্টর। তো এই মিউ কার পরিবর্তে লিখলাম? এই মিউ নট 1 প্লাস কাইয়ের পরিবর্তে। তো এখানে আমরা লিখে দিব যেখানে মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ নট 1 প্লাস কাই। আর এই মিউটাকে বলা হচ্ছে মাধ্যমের পরম প্রবেশতা। তো এই যে কায়ের নেই, কাইটা হচ্ছে একটা টেন্সর। তো সেমভাবে এই যে মিউটা এটাও একটা টেন্সর, তবে দিক নিরপেক্ষ মাধ্যম এটি স্কেলার রাশি নিয়ে আচরণ করে। তো এক্ষেত্রে অধিক সুবিধাজনক একটি প্যারামিটার আমরা ধরে নিব, সেটা হচ্ছে মিউ আর। আর এই মিউ আরটা হবে এই যে মিউ নট এবং এই মিউ এর অনুপাত। তাহলে আমরা মিউ আর ইজ ইকুয়াল টু লিখতে পারি মিউ ডিভাইডেড বাই মিউ নট। তো কোনো মাধ্যমের পরম প্রবেশতা এবং শূন্যস্থানের প্রবেশতার অনুপাতকে আমরা আপেক্ষিক প্রবেশতা বলে থাকি। আর এই মিউ আরটা হচ্ছে আপেক্ষিক প্রবেশতা। এবার আমরা মিউ এর মানটা বের করতে পারি। মিউ ইজ ইকুয়াল টু মিউ নট আর মিউ আর, হ্যাঁ। এই মিউ এর মানটা আমরা এখন 3 নং সমীকরণে বসাবো। এটাকে যদি আমরা 4 নং সমীকরণ দিই আর এটাকে আমরা 3 নং সমীকরণ দিই, তো এখানে 3 নং সমীকরণে যদি এই 4 নং এর মানটা বসাই তাহলে বি ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি?
মিউ এর পরিবর্তে মিউ আর মিউ নট লিখতে পারি এইচ ভেক্টর। তো এটাকে আমরা 5 নং সমীকরণ দিব। তো এবার আমরা এই যে এই সমীকরণটাকে n নং সমীকরণ দিব। তো এই বি ভেক্টরের মানটা আমরা n নং সমীকরণে যদি বসাই তাহলে কি হবে, 5 এর মান n নং এ বসালে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু হবে, বি ভেক্টরের পরিবর্তে বসাবো হচ্ছে মিউ আর মিউ নট এইচ ভেক্টর। আর এ নাম্বারের ডান পক্ষ কি থাকবে, মিউ নট 1 প্লাস কাই এইচ ভেক্টর। উভয় পক্ষ থেকে মিউ নট এইচ ভেক্টর কাটা, তাহলে থাকবে কি মিউ আর ইজ ইকুয়াল টু 1 প্লাস কাই। তো এই যে সম্পর্কটা আমরা পাইছি, যেটাকে আমরা 6 নং সমীকরণ দিতে পারি। তো এই সম্পর্কটাই হচ্ছে প্রবেশ্যতা ও সংবেদ্যতার মধ্যে সম্পর্ক। তো এটা আমরা সুন্দরভাবে যদি লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি। তো এই সমীকরণটা তো আমরা করলামই, তো এই লেখাগুলো লিখে দিব। তো এখানে আমরা একটা অংশ খেয়াল করি যে এখানে লিখলাম যে বি ভেক্টর ইজ ইকুয়াল টু মিউ নট 1 প্লাস কাই এইচ ভেক্টর। হ্যাঁ, তো এই এম এর পরিবর্তে এইচ ভেক্টর কাই লিখছিলাম। তো এবার আমরা যদি শূন্য মাধ্যম বিবেচনা করি, অর্থাৎ কোনো মাধ্যমে যদি না থাকে, তো পার্থিব মাধ্যমের অনুপস্থিতিতে এম ভেক্টরের মান 0 হয়ে যায়, কায়ের মানও 0 হয়ে যায়, আর এই মিউটা হয়ে যায় মিউ নট। তো সেই ক্ষেত্রে আমরা এই সমীকরণটাকে কি লিখতে পারি, বি ভেক্টর ইজ ইকুয়াল টু এই কাই 0 হয়ে যাবে। এটা কখন হবে, যখন আমরা কোনো মাধ্যমে বিবেচনা করব না, সেই ক্ষেত্রে আমরা বি ভেক্টর সমান লিখতে পারি মিউ নট এইচ ভেক্টর। তো এটা আমরা মাথায় রাখবো যে বি ভেক্টর ইজ ইকুয়াল টু মিউ নট এইচ ভেক্টর কখন হবে, যখন হচ্ছে আমরা কোনো মাধ্যম রাখবো না, মাধ্যমের অনুপস্থিতিতে।